গল্পের নাম অঘোরবাবুর ট্যাগ ঘড়ি। লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। কণ্ঠে সুচিস্মিতা সরকার। 20,001, 20,002, 20,003, 40,000। কিছুটা জেদের বসেই এবার দ্বিগুণ দর হেঁকে বসলেন অঘোর সান্যাল। তার দর হাঁকা শুনে এবার একেবারে হাঁ হয়ে গেল উল্টো দিকে যে দর দিচ্ছিল সেই যুবক। অঘোরবাবু লক্ষ্য করলেন বিস্ময়ে ছেলেটার চোয়াল ঝুলে পড়েছে। নিলামওয়ালা তার হাতুড়ি ঠুকে আবার দর হাঁকতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা হাত নেড়ে বুঝিয়ে দিল সে আর ডাক দেবে না। নিলাম শেষ হয়ে গেল। ছেলেটা অঘোরবাবুর পরিচিত, নাম অর্জুন লাখটিয়া। বয়স 26-27 হবে। ওর বাবা গণেশ লাখটিয়াও অঘোর সান্যালের বিশেষ পরিচিত। অঘোরবাবুর মতো গণেশ লাখটিয়ারও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। নিলাম শেষ হবার পর আশেপাশের ভিড়টা পাতলা হয়ে গেল, কিন্তু বিস্মিত অর্জুন তখনও তাকিয়ে আছে অঘোরবাবুর দিকে। সে যে প্রচণ্ড আশাহত তা বুঝতে অসুবিধা হলো না অঘোরবাবুর। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবার ভঙ্গিতে তিনি বললেন, ডোন্ট আপসেট মাই বয়। নিলামের নিয়মই হলো কেউ জেতে কেউ হারে। এই যেমন গত মাসে তুমি আমাকে নিলামে হারিয়ে মিং আমলের ফ্লাওয়ার ভাসটা জিতে নিলে। ওরকম একটা ফুলদানির শখ আমার বহুদিনের ছিল, কিন্তু কি আর করা যাবে, নেক্সট টাইম হয়তো আবার তুমিও জিতবে। ছেলেটা অঘোরবাবুর কথার কোনো জবাব দিল না। নিলামওয়ালার টেবিলে রাখা যে জিনিসটার নিলাম হচ্ছিল সেটার দিকে একবার তাকিয়ে কাঁধ থেকে অঘোরবাবুর হাতটা সরিয়ে ধীর পায়ে নিলামঘর ছেড়ে বেরিয়ে গেল। সে চলে যাবার পর পরিচিত বৃদ্ধ নিলামদার মন্তব্য করলেন, অল্প বয়সী ছেলে তো ব্যাপারটা ঠিক মেনে নিতে পারল না। তার কথায় ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে অঘোরবাবু একবার তাকালেন টেবিলে রাখা তার জিতে নেওয়া জিনিসটার দিকে। সেটা একটা চেনওয়ালা সোনার পকেট ওয়াচ। আগেকার দিনে যাকে লোকে বলতো ট্যাগ ঘড়ি। খুব সুন্দর দেখতে, খাঁটি বিলিতি জিনিস, নকশা তোলা, বেশ বড় একটা চেরি কাঠের বক্সের ভিতরে নীল মখমলের মধ্যে রাখা। ঘড়িটা আপাতত বন্ধ থাকলেও এখনও চলে। নিলামওয়ালার বক্তব্য অনুযায়ী ঘড়িটার বয়স নাকি প্রায় 200 বছর, আর বাক্সটারও তাই। পকেট থেকে চেক বের করে চেক লিখতে শুরু করলেন অঘোরবাবু। নিলামওয়ালা বাক্সটা বন্ধ করে দিয়ে সেটা ব্রাউন পেপারে মোড়াতে মোড়াতে বললেন, বাড়ি গিয়ে ঘড়িটা চালু করে নেবেন। একবার দম দিলে ঘড়িটা 48 ঘন্টা চলে। একদম খাঁটি বিলিতি ঘড়ি। এক বুড়ো অ্যাংলো পয়সার অভাবে বেচে দিয়ে গেল। ঘড়িটা নাকি উত্তরাধিকার সূত্রে কিছুদিন আগেই লন্ডন থেকে ওর হাতে এসেছে। চেক কেটে সেটা নিলামদারের হাতে ধরিয়ে বাক্সটা নিয়ে নিলেন অঘোরবাবু। তারপর তিনি যখন দোকানের বাইরে এগোতে যাচ্ছেন, তখন জিনিসপত্রের ঠাসা আধো অন্ধকার নিলামঘরের মধ্যে কিছু দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি। একটা পুরনো পিতলের মূর্তির পায়ের কাছে শুয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট বড় একটা কালো রঙের
অ্যালসেশিয়ান কুকুর। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন অঘোরবাবু। তবে তা ভয়ে নয়, এ জাতীয় একটা কুকুর তার নিজের বাড়িতেও আছে। তিনি ভাবলেন, নিলামদারকে একবার জিজ্ঞেস করেন যে কার কুকুর ওটা। এর পরক্ষণেই তার মনে হলো ওটা হয়তো নিলামদারের কোনো খদ্দেরের হবে। তিনি নিজেও তো বেশ কয়েকবার তার কুকুরটাকে সঙ্গে নিয়ে এই নিলামঘরে এসেছেন, তেমনই হবে হয়তো। এ কথা চিন্তা করে কাজেই আর নিলামদারকে কিছু না বলে সামনে এগিয়ে কাচের দরজার পাল্লা ঠেলে পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন অঘোরবাবু। কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল তার ফিয়েট গাড়িটা। গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন তিনি। তার রিস্টওয়াচে বেলা 1টা বাজে। ক্যামাক স্ট্রিটে একটা কাজ সেরে গাড়ি নিয়ে তিনি যখন তার বাড়ির সামনে এসে ফটক খোলার জন্য হর্ন দিলেন, তখন বেলা 2টো বেজে গেছে। শহরের বাইরে বরানগরে গঙ্গার ধারে প্রাচীর ঘেরা সাবেক আমলের দোতলা পৈতৃক বাড়িতে পুরনো কাজের লোক শিবশরণকে আর তার অ্যালসেশিয়ান টাইগারকে নিয়ে থাকেন ষাটোর্ধ্ব অঘোরবাবু। তিনি বিয়েটা করেননি। হর্ন শুনে শিবশরণ দরজা খুলে দিল। গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পেটিকোতে ঘড়ির বাক্সটা হাতে নিয়ে নামতেই তাকে দেখে অন্য দিনের মতোই টাইগার ছুটে এলো। অঘোরবাবু একটু তফাতে এসেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা। সন্দিগ্ধভাবে সে একবার তাকালো অঘোরবাবুর হাতে ধরা বাক্সটার দিকে, তারপর গজরাতে শুরু করলো। অঘোরবাবু তাকে ডাকলেন, কিন্তু সে কাছে এলো না। তাই দেখে তিনি শিবশরণকে বললেন, টাইগারের মেজাজটা আজ খারাপ বলে মনে হচ্ছে। শিবশরণ জবাব দিল, এতক্ষণ তো ও ঠিকই ছিল, ওর মেজাজ কখন যে কি হয় বোঝা মুশকিল। অঘোরবাবু আর কথা বাড়ালেন না। কাঠের সিঁড়ি বেয়ে দোতলার শোবার ঘরে উঠে পোশাক পাল্টাতে শুরু করলেন। শিবশরণ খাবার দিয়ে গেল। দুপুরে খাবার সেরে ঘড়ির বাক্সটা বিছানায় রেখে শুয়ে পড়লেন অঘোরবাবু। অঘোরবাবুর যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা বাজে। বাইরে অন্ধকার নেমেছে। বিছানাতে উঠে বসে বেড সুইচ জ্বালাতেই তার চোখে পড়ল ঘড়ির বাক্সটার ওপর। কাগজের মোড়কটা খুলে বাক্স থেকে ঘড়িটা বার করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘড়িটা দেখতে লাগলেন তিনি। জিনিসটা যে অনেক পুরনো তাতে সন্দেহ নেই। সোনার ডায়াল আর কাঁটাগুলো বাতির আলোতে ঝলমল করছে। ভালোভাবে নজর করতে ডায়ালের ঠিক মাঝখানে আরও একটা ব্যাপার চোখে পড়ল তাঁর। খুব ভাবে 3টে জিনিসের ছবি খোদাই করা আছে সেখানে। একটা টুপি, একটা ছড়ি আর একটা কুকুরের ছবি। ভালো করে খেয়াল না করলে ঠিক ছবিগুলো বোঝা যায় না। নিলামদার বলেছিল ঘড়িটাতে একবার দম দিলে 48 ঘন্টা চলে। ঘড়িটা ভালো করে দেখে কাঁটা মিলিয়ে দম দেবার পর সুন্দর মৃদু টিকটিক সব ছন্দে ঘড়িটা যখন চলতে শুরু করলো, তখন কাঁটায় কাঁটায় ঠিক 7টা বাজে। ঠিক সেই সময় অঘোরবাবুর মনে পড়ল আজ রাত 8টাতে পার্ক স্ট্রিটের একটা বড় হোটেলে একটা পার্টি আছে। ব্যবসায়িক প্রয়োজনে এ ধরনের পার্টিতে তাকে মাঝে মাঝে যেতে হয়। ব্যবসায়ীরা আসে সেখানে, ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। কাজেই আর সময় নষ্ট না করে সেখানে যাবার জন্য তিনি তৈরি হতে উঠে পড়লেন। পোশাক পরার পর হঠাৎ তার মনে হলো পকেট ঘড়িটাকে সঙ্গে নিয়ে যাই। এই ভেবে
তিনি ঘর ছেড়ে বেরোবার আগে তার জহর কোটের নিচে পাঞ্জাবির বুক পকেটে ভরে নিলেন সেটা। অগরবাবু যখন পার্ক স্ট্রিটের সেই হোটেলে পৌঁছলেন, তখন একে একে অন্য অতিথিরাও সেখানে আসতে শুরু করেছেন। মিত্তির, চ্যাটার্জি, ঝুনঝুনওয়ালা, লাখোটিয়া, সিংঘানিয়া, আরও অনেকে। এরা সবাই কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিরাট ঝাড়বাতি লাগানো আলোকোজ্জ্বল হোটেলের বলরুম ক্রমশ লোকজনের কথাবার্তা, হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠল। চ্যাটার্জির সাথে ব্যবসা সংক্রান্ত কিছু কাজের কথা সারার পর হঠাৎ গণেশ লাখোটিয়ার মুখোমুখি হয়ে গেলেন অঘোরবাবু। তাকে দেখেই লাখোটিয়া বললেন, আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা আছে মিস্টার সান্যাল। অঘোরবাবু বললেন, বলুন। লাখোটিয়া একটু চাপা স্বরে বললেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আজকে পার্ক স্ট্রিটের নিলাম ঘরে বিডিংয়ের ব্যাপারটা আমি শুনেছি। ঘড়িটা না পেয়ে অর্জুন খুব আপসেট হয়ে পড়েছে। ও আমার একমাত্র ছেলে, কোনো কিছু চেয়ে তা পাইনি এমন হয়নি। আমি আপনাকে এই ঘড়ির দামের ওপর বাড়তি 5,000 টাকা দিচ্ছি। ওই ঘড়িটা আমার চাই। লাখোটিয়া তাঁর শেষের কথাটা এমন ঢঙে বললেন, তা ঠিক পছন্দ হলো না অঘোরবাবুর। তিনি জবাব দিলেন, ঠিক আছে, আমি ভাববো আপনার কথা। লাখোটিয়া বললেন, হ্যাঁ ভাবুন। লাখোটিয়াকে পাশ কাটাবার জন্য এরপর তাঁর থেকে বিদায় নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। অঘোরবাবু বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতিটার নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এসে মিত্তির বললেন, কি মশাই, ভর দুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন? আর সঙ্গের লোকটা কে ছিল? তার কথা শুনে অঘোরবাবু একটু অবাক হয়ে বললেন, দুপুরে আমি বাড়ির বাইরে কিছুটা ছিলাম সময় ঠিকই, কিন্তু সঙ্গে তো কেউ ছিল না। মিত্তির বিস্ময়ের সুরে বললেন, সে কি মশাই, আজ দুপুরবেলায় হাতে একটা প্যাকেট নিয়ে পার্ক স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন, আর আপনার গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে, কালো পোশাক পরা, টুপি পরা একটা লোক, সঙ্গে অ্যালসেশিয়ানটা। কয়েক হাত দূর থেকে আমি তো স্পষ্ট দেখলাম। আপনাকে ডাকার আগে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। মিত্তিরের কথায় কিন্তু কিন্তু বলে অঘোরবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা যেন খুব জোরে টিক টিক শব্দে বাজতে শুরু করেছে। আর তারপরই কিসের একটা প্রচণ্ড ধাক্কায় মিত্তিরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অঘোরবাবু। সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ আর ঝনঝন শব্দে কেঁপে উঠল। চিৎকার চেঁচামেচিতে ভরে উঠল বলরুম। কয়েক মুহূর্ত পর লোকজন যখন অঘোরবাবুকে টেনে তুলল, তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা। চারপাশে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাচের টুকরো। অঘোরবাবুর মাথার ওপরের বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়েছে। ভাগ্য ভালো, একজন ওয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন অঘোরবাবুকে, নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না। চোট অবশ্য তার খুব একটা লাগেনি, সামান্য একটু হাতে লেগেছে। সবাই তাকে বলল, খুব বেঁচে গেছেন মশাই। এরপর মিত্তিরের সাথে আর কোনো কথা হলো না অঘোরবাবুর। দুর্ঘটনার কারণে পার্টিটাও তেমন জমল না। রাত 10টার আগেই সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি। পরদিন বেশ ভোরেই ঘুম ভাঙল অঘোরবাবুর। রাতে ঘুমটা যেন কেমন ছেঁড়া ছেঁড়া হয়েছে। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা টিকটিক শব্দ পেয়েছেন তিনি। ঘুমের ঘোরে বার দুয়েক বিছানাতে উঠেও বসেছিলেন তিনি। অঘোরবাবু
ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে শিবচরণ চা নিয়ে এলো। অন্যদিন এ সময় তার পিছন পিছন টাইগারও ওপরে উঠে আসে। বাঁধা নিয়ম, অগরবাবুর হাত থেকে 2টো বিস্কিট রোজ তার প্রাপ্য। আজ শিবচরণের সাথে টাইগার নেই। তাকে না দেখে অগরবাবুর বললেন, কিরে, টাইগার এলো না? শিবচরণ জবাব দিল, ওর মনে হয় শরীরটা খারাপ। কাল দুপুরে আপনি বাড়ি ফেরার পর সেই যে ও নিজের ঘরে গিয়ে ঢুকেছে, তারপর আর বাইরে আসেনি। রাতের খাবারও পড়ে আছে দেখলাম। সারা রাত কুকুরটা গড় গড় করেছে। অগরবাবু শুনে বললেন, দেখ আজও ভালো হয় কিনা, নইলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস। চা পান শেষ হবার পর স্নানে গেলেন অগরবাবু। তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন। পাঞ্জাবিটা গায়ে গলাবার সময় তিনি অনুভব করলেন ঘড়ির অস্তিত্বটা। একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি। খোলা জানালা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা। একদম নির্ভুল সময় দিচ্ছে সেটা। ঘড়িটা পকেটে নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারাদিন ব্যবসা সংক্রান্ত নানা কাজের চাপ ছিল। কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলেই গেলেন তিনি। দুপুরে বাড়ি ফেরা হলো না তার। সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল, সেটা সেরে অগরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন তখন রাত 9টা বাজে। ওপরে শোবার ঘরে উঠে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন, ঠিক তখন শিবচরণ এসে বলল, বাবু, আপনার সাথে একজন অল্প বয়সী ভদ্র লোক দেখা করতে এসেছেন। এত রাতে আবার কে এলো? আর নিচে নামতে ইচ্ছা করলো না অগরবাবুর। একটু ইতস্তত করে তিনি বললেন, ঠিক আছে, লোকটাকে উপরে পাঠিয়ে দেন। মিনিট 2-এর মধ্যেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। আর তারপরই যে ঘরে প্রবেশ করলো তাকে দেখি একটু অবাকই হয়ে গেলেন অগরবাবু। অর্জুন লাখটিয়া, তার পরনে লাল গেঞ্জি আর চোঙা প্যান্ট, চোখে মুখে প্রচণ্ড উত্তেজনার ভাব। টেবিলের কাছে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পা ভিতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, তুমি এত রাতে? অর্জুন জবাব দিল, আঙ্কেল, আমি ওই ঘড়িটা নিতে এসেছি। কাল সন্ধ্যায় বাবার সাথে আপনার তো কথা হয়েছে, টাকাটা নিয়ে এসেছি আমি। এই বলে সে পকেটে হাত দিল, সম্ভবত টাকা বার করার জন্য। তার কথা শুনে অগর সান্যাল মৃদু অসন্তুষ্ট স্বরে বললেন, তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি বলেছি ভেবে দেখব, দেব তো বলিনি। এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, তেমন হলে জানাবো। অর্জুন লাখটিয়া বলল, কিন্তু ঘড়িটা আমি নিয়ে যেতে চাই। অগরবাবু বললেন, আমি তো তোমাকে বললাম তেমন হলে তোমাকে জানাবো। ঘড়িটা আমার আজই চাই এবং এখনই চাই। ওটা আমাকে দিন। আমি চেয়ে পাইনি এমন কখনো হয়নি। এবার বেশ উদ্ধত রুক্ষস্বরে কথাগুলো বলল অর্জুন। তার কথা বলার ঢং দেখে মেজাজটা খারাপ হয়ে গেল অগরবাবুর। তিনিও একটু রুক্ষভাবে বললেন, তোমাকে যা বলার বললাম, এখন তুমি যাও, অনেক রাত হয়েছে। অর্জুন গলার স্বর চড়িয়ে বলল, আপনি আমাকে ঘড়িটা এখনই দেবেন, নইলে নইলে কি? অগরবাবু চিৎকার করে বলে উঠলেন। আর এর পর মুহূর্তে তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বার করলো একটা রিভলভার। তার নল সোজা তাক করা তার দিকে। হতভম্ব হয়ে গেলেন অগরবাবু। আর তার পর মুহূর্তেই অগরবাবুর যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা বেশ জোরে টিক টিক শব্দে বাজতে শুরু করেছে। ঘাবড়ে গেলেও অগরবাবু মনে শক্তি সঞ্চয় করে বললেন, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? চালাও গুলি, ও ঘড়ি আমি তোমাকে দেব না। অগরবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অর্জুনের মুখটা কেমন যেন পাল্টে গেল। কাঁপতে লাগলো তার হাত, আর কাঁপা কাঁপা হাতেই পর মুহূর্তে সে চালিয়ে দিল গুলি। অগরবাবু অনুভব করলেন একটা গরম হালকা
তার কান ঘেঁষে বেরিয়ে গেল, দেওয়াল বিদ্ধ হলো। প্রচণ্ড শব্দ আর বারুদের কটু গন্ধে ভরে গেল ঘর। অর্জুন কিন্তু আর দাঁড়ালো না। গুলিটা চালিয়েই আতঙ্কিতভাবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে পালাতে শুরু করলো। গুলির শব্দ শুনে শিবচরণ ওপরে উঠে এলো। তখনও টেবিলের কাছে স্থানুর মতো দাঁড়িয়ে আছে নগরবাবু। শিবচরণই তাকে বিছানাতে এনে বসালো। ঘড়ির শব্দটা তখন তার আর কানে আসছে না। নগরবাবু জল টল খেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় কেটে গেল। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার ধারণারই ছিল নগরবাবুর। এখন কি করা উচিত তাই নিয়ে ভাবতে লাগলেন তিনি। তিনি কি পুলিশে খবর দেবেন? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। ভাবছিলেন নগরবাবু। ভাবতে ভাবতেই মিনিট 20 মধ্যে ফোনটা বেজে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভার তুলে অগরবাবু হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কিত গণেশ লাখটিয়ার গলা। মিস্টার সান্যাল, আপনি অর্জুনকে ক্ষমা করে দিন। ও মা মরা ছেলে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও অসৎসঙ্গে বিগড়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি ও এ কাজ করবে না। ও যে আপনার কাছে গেছিল তা আমি জানতামই না। প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না, তাহলে আমার আর মান সম্মান থাকবে না। প্লিজ মিস্টার সান্যাল। অগরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিতভাবে বলেন, ও কি করেছে আপনি জানেন? ও গুলি করেছিল আমাকে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। একদম কান ঘেঁষে গুলিটা চলে গেছে। ও আমাকে একটা ঘড়ির জন্য খুন করতে যাচ্ছিল। গণেশ লাখটিয়া বললেন, ঘড়িটার জন্য ও আপনাকে রিভলভার দেখিয়ে থ্রেট করে চরম অন্যায় করেছে। আপনি বিশ্বাস করুন, মানুষ খুন করার মতো সাহস ওর নেই। আসলে আপনাদের কথাবার্তা চলার সময় আপনার কুকুরটা আপনার পিছনে এসে দাঁড়িয়েছিল। কুকুরে ওর দারুণ ভয়, আপনাকে নয়। কুকুরটাকে দেখেই ভয় পেয়ে গুলিটা চালিয়েছিল, তারপর পালিয়ে আসে। অগরবাবু বললেন, কুকুর? কিন্তু লাখটিয়া বললেন, আমার কথা বিশ্বাস করুন প্লিজ। আপনি পুলিশে খবর দেবেন না। অর্জুন আপনার কাছে মাপ চেয়ে নেবে। প্রয়োজনে আমি 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেব। সেই ফ্লাওয়ার ভাসটাও গিফট করব। নিকেলসন কোম্পানির যে অর্ডারটার জন্য আপনি অনেক দিন চেষ্টা করছেন সেটাও পাইয়ে দেব। শুধু আপনি থানা পুলিশ করবেন না। এরপরই সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল। চেষ্টা করেও লাখটিয়াকে আর ধরা গেল না। রিসিভার নামিয়ে রেখে অগরবাবু শিবচরণকে বললেন, হ্যাঁ রে, ওই ছেলেটা যখন ওপরে উঠেছিল তখন টাইগার কি ওপরে উঠেছিল? সে জবাব দিল, না তো বাবু, সে তো ঘর ছেড়ে বেরোয়নি। যখন ওপরে শব্দ হলো তখন আমি তার ঘরে খাবার দিতে ঢুকেছিলাম। জবাব শুনে নিজের মনে অগরবাবু বললেন, আশ্চর্য, ছেলের অপরাধ ঢাকতে কি মিথ্যা বললেন গণেশ লাখটিয়া। তিনি যা করবেন তার পরের দিন করবেন, এই ভেবে শিবচরণকে সজাগ থাকতে বলে খাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যেই অগরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিনও আগের রাতের মতোই একটা টিক টিক শব্দ ঘুমের ঘোরে শুনতে পেলেন অগরবাবু। এদিনের শব্দ যেন আগের রাতের থেকে আরও বেশি তীব্র। শেষ রাতের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু অন্ধকার ঘরে অগরবাবু বুঝতে পারলেন সেই শব্দের করুণ অননটা যেন তখনও তার কানে লেগে আছে। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি। বিকেলবেলায় নিজের ঘরে বসেছিলেন অগরবাবু। সারাদিন তিনি বাড়ির বাইরে যাননি। শিবচরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গেছে ডাক্তারের কাছে। গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা। রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ অগরবাবুর। সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকেই তার স্বাভাবিক জীবনে কোথাও যেন একটা ছন্দপতন ঘটতে শুরু করেছে। কিন্তু ব্যাপারটা তিনি ঠিক ধরতে পারছেন না। পর পর 2 রাত ধরে
সেই টিক টিক শব্দটা কি নিছকই তার মনের ভুল, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখার জন্য পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। 5:30 বাজে। তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না। তিনি এরপর ভাবলেন যে ঘড়িটা তার বাক্সে পুরে আলমারিতে ঢুকিয়ে রাখবেন। এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে নিয়ে ঘোরা ঠিক হচ্ছে না। ঘড়ির বাক্সটা টেবিলে রাখা ছিল, সেটা তুলে এনে আবার খাটে বসলেন নগরবাবু। খুব সুন্দর একটা বাক্স, এটারই দাম অন্তত 1,000-2 টাকা হবে। কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গহনার বাক্সর মতো দেখতে। বাক্সটা খুলে অগরবাবু ঘড়িটা রাখতে যাচ্ছেন, ঠিক তখনই তার মনে হলো বাক্সের নীল মখমলের চাদরের নিচ থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে। অগরবাবু মখমলের কোণটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো বিবর্ণ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ। সাবধানে কাগজের ভাঁজটা খুললেন তিনি। সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের পাতা। হলদেটে হয়ে যাওয়া কাগজে খুদে খুদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি, আর তা পাঠোদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন তিনি। আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি ছিল। সালটা লেখা আছে 1910। চিঠিটা যার উদ্দেশ্যে লেখা তার নাম জোনাথন হলেও লেখকের কোনো নাম নেই। সম্ভবত লেখক চিঠিটা শেষ করেননি বা করতে পারেননি। চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না, কিন্তু তারপর লেখা, ঘড়িটা এখন আমার সামনে রাইটিং ডেস্কের ওপর রাখা। এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি। তুমি বলেছিলে ডাকাতরা লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা ছিনতাই করার সময়ই জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে, আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করে। মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া কাটাতে পারেননি তিনি। এই ঘড়ি যার কাছে যায়, ঘড়িটা চালু করার 48 ঘন্টার মধ্যে 3 বার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে। প্রথম 2 বার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায়। সে আসার ঠিক আগের মুহূর্তে তীব্র টিক টিক শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা। আর তৃতীয়বার মৃত্যু নির্মম আঘাত হানে। এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউই 48 ঘন্টার বেশি ঘড়িটা চালিয়ে রাখতে পারেনি। জাদুকরের আত্মা কাউকে ভোগ করতে দেয় না এ ঘড়ি। জোনাথন, তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি, এখনও যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয়। গত পরশু রাত 10টায় এই ঘড়ি চালু করেছি আমি। কাকতালীয়ভাবেই তোমার কথা মিলতে শুরু করেছে। গতকাল দুপুরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আর আজ সকালে বাড়ির সামনেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল আমার গা ঘেঁষে। দুবারই আমি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আর কি আশ্চর্য, ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তেই আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র টিকটিক শব্দ। আর আমার সোফার নাকি গতকাল রাতে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সাথে একটা কুকুরকে দেখেছি। এখন রাত 10:05, অর্থাৎ 48 ঘন্টা হতে আর 5 মিনিট বাকি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে এখানেই শেষ হয়ে গেছে। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। এতে যা লেখা আছে তা কি সত্যি? সত্যি না হলে ব্যাপারটা তার সাথেও মিলছে কিভাবে? ঘড়িটা চালু করার পর
অগরবাবু তো নিশ্চিত দুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন, আর দুবারই ঘটনা ঘটার আগের মুহূর্তে তিনিও শুনতে পেয়েছেন তীব্র টিকটিক শব্দ। এসবই কি কাকতালীয়? ঘড়িতে এখন 6টা বাজতে চলেছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আর 1 ঘন্টার মধ্যেই মৃত্যু এসে হানা দেবে চূড়ান্ত আঘাত করার জন্য। ব্যাপারটা যেমন ঠিক তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তেমন উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। সময় যত এগোতে লাগলো ভিতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি। আরও একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন তিনি। সেটা তার হৃৎপিণ্ডের শব্দ। হঠাৎ তার খেয়াল হলো, আরে ঘড়িটাকে বন্ধ করলেই তো এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থেকে মুক্তি পাওয়া যায়। অগরবাবু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ করার, কিন্তু কিছুতেই ঘড়িটা বন্ধ হলো না। এবার বেশ ভয় পেয়ে গেলেন তিনি। কি করা যায় ঘড়িটা নিয়ে? ঘড়িটাকে তিনি ফেলে দেবেন? এর পরক্ষণে তার একটা বুদ্ধি এলো মাথায়। তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটা নির্দিষ্ট নম্বরে। ফোনটা রিসিভ করলেন গণেশ লাখুটিয়াই। অগরবাবু তার উদ্দেশ্যে বললেন, শুনুন মশাই, যা হবার তা হয়ে গেছে। আমি আপনার ছেলেকে মাপ করে দিয়েছি, আর আমি ঠিক করেছি ঘড়িটা ওকেই দেব। আমি আজই বাইরে চলে যাব। আপনি এখনই 0.5 ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, 0.5 ঘন্টার মধ্যেই। লাখুটিয়া অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কাউকে আমি এখনই পাঠাচ্ছি, কিন্তু আপনি সত্যি বলছেন তো? আর টাকা পয়সা কি দিতে হবে যদি দয়া করে বলেন। অগরবাবু বললেন, ওসব কথা পরে হবে, আপনি এখনই কাউকে পাঠান, আমার হাতে সময় একদম নেই। লাখুটিয়া বললেন, ঠিক আছে, এখনই কেউ যাচ্ছে আপনার কাছে। ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অগরবাবু। ঘড়ির কাঁটা যত এগোতে লাগলো উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার। যেন মনে মনে হতে লাগলো এখনই যেন কিছু ঘটে যাবে। ঘড়িতে তখন 6:45 বাজে। উৎকণ্ঠা তখন চরমে। ঠিক সেই সময় অগরবাবু দেখলেন একটা বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলেন। তার সামনে দাঁড়িয়ে অর্জুন মাথা নিচু করে বলল, আমাকে আপনি মাপ করে দিন আঙ্কেল। অর্জুনকে আর কথা বাড়াতে না দিয়ে অগরবাবু ঘড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি এটা নিয়ে এখন যাও, পরে একদিন এসো, তখন কথা হবে। এই বলে উপরে ওঠার জন্য পা বাড়ালেন। অর্জুন লাখুটিয়া যখন অগরবাবুর বাড়ি থেকে ঘড়িটা পকেটে নিয়ে তার বাইক স্টার্ট করলো, তখন ঘড়িতে 7:05। ঠিক তখনই চুপ করে সন্ধ্যা নামলো। অর্জুন লাখুটিয়া ঘড়িটা নিয়ে চলে যাবার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অগরবাবু। কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলেন শিবচরণ। 2 দিন বাদে টাইগার আবার উঠে এলো অগরবাবুর ঘরে। বেশ চনমনে দেখাচ্ছে তাকে। সে লাজ নাড়তে লাগলো। সারাদিন আজ বাড়িতেই ছিলেন অগরবাবু। তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য। রাত 9টা নাগাদ টিভির পর্দাতেই তিনি খবরটা প্রথম পেলেন। আজ সন্ধ্যা 7টা নাগাদ টালা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় অর্জুন লাখুটিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে সে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই নাকি বিরাট আকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা। নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ লাখুটিয়ার একমাত্র পুত্র। গল্পটি ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব তো করবেন, আর পাশের বেল আইকনটাও প্রেস করবেন যাতে আমি গল্প পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন আমার এই ছোট্ট প্রয়াসে।